রাতের সময় এক যুবতী ও সুন্দরী মেয়ে ফাতিমা খাতুন একটি নদীর ধার দিয়ে যাচ্ছিল, যেখানে বন্যার খুব বেশি বিপদ ছিল এবং কাউকে এই এলাকায় বা নদীর কাছে যেতে নিষেধ করা হয়েছিল। তখনই যখন ফাতিমা খাতুন নদীর ধার দিয়ে যেতে শুরু করল, হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। ফাতিমা খাতুন ভয়ে ভয়ে তার পা দ্রুত করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃষ্টি খুব তীব্রভাবে ঝরতে লাগল। ফাতিমা খাতুন এটা দেখে ভয়ে ভয়ে দ্রুত দৌড়াতে শুরু করল এবং হঠাৎ ঝড়ের তীব্র ঝাপটা শুরু হলো এবং ঝড় তাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে লাগল। কিন্তু ফাতিমা খাতুন নদীর তীরে লাগানো একটি পাইপ শক্ত করে ধরে ফেলল। বৃষ্টির ফোঁটাগুলো পাথরের মতো ফাতিমা খাতুনের শরীরে আঘাত করছিল এবং ঝড়ের হাওয়া তাকে ঝাঁকিয়ে মারছিল। ঠিক সেই মুহূর্তে ফাতিমা খাতুন নদী থেকে আরেকটি ভয়ানক শব্দ শুনতে পেল। ফাতিমা খাতুন যখন নদীর দিকে তাকালো, তখন দূর থেকে একটি খুব উঁচু পানির ঢেউ নদী এবং পুরো এলাকাকে ডুবিয়ে তার দিকে দ্রুত আসছিল। এটা দেখে ফাতিমা খাতুন যেন পাথর হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপতে লাগল। এর আগেই যে ফাতিমা খাতুন কিছু বুঝতে বা করতে পারে, পানির এই উঁচু ঢেউ সবকিছু চূর্ণ করে ডুবিয়ে ফাতিমা খাতুনের কাছে পৌঁছে গেল এবং ফাতিমা খাতুনকে একেবারে আঘাত করেও বহন করে নিয়ে যেতে লাগল। ফাতিমা খাতুন তার জীবন বাঁচাতে হাত পা চালাতে শুরু করল, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু সেই সময় তার কথা শোনার মতো কেউ সেখানে ছিল না। পানির ঢেউ তাকে দ্রুত বয়ে নিয়ে যাচ্ছিল। ফাতিমা খাতুন তার পুরো শক্তি দিয়ে হাত চালাতে লাগল, হয়তো কোনো রকমে বেঁচে যাই, কিন্তু পানি এত বেশি উঁচু ছিল যে ঘরের ছাদসহ সবকিছু তাতে ডুবে যাচ্ছিল। বন্যার পানি ফাতিমা খাতুনকে জোরে জোরে আঘাত করে উঁচু করে এবং বয়ে নিয়ে নদীর সাথে সংলগ্ন বস্তিতে নিয়ে এলো। ফাতিমা খাতুনের হাত পা ততক্ষণে জবাব দিয়ে ফেলেছিল এবং তার হৃদস্পন্দন খুব বেশি তীব্র হয়ে গিয়েছিল। তার শেষ নিঃশ্বাসই চলছিল যখন হঠাৎ একটি নৌকা দ্রুত তার দিকে এলো, যেখানে একজন রেস্কিউ কর্মী এবং একজন রেস্কিউ কমান্ডার আবদুল্লাহ ইব্রাহিম ছিল। তখনই রেস্কিউ কর্মী দ্রুত হাত বাড়িয়ে ফাতিমা খাতুনকে ধরে নৌকার উপর টেনে তুলল। ফাতিমা খাতুন নৌকায় দাঁড়িয়ে দ্রুত দ্রুত নিঃশ্বাস নিতে লাগল এবং তার শরীর ঠান্ডায় কাঁপতে লাগল। রেস্কিউ কমান্ডার আবদুল্লাহ ইব্রাহিম যখন এই যুবতী ও সুন্দরী ফাতিমা খাতুনকে এই অবস্থায় দেখল, তখন সে তাকে দেখতে থাকল। হঠাৎ আবদুল্লাহ ইব্রাহিম ফাতিমা খাতুনের দিকে এগিয়ে এলো এবং তার খুব কাছে এসে তার দুই বাহু চেপে ধরে বলতে লাগল, ঠিক আছো নাকি? তুমি ঠিক আছো নাকি? ফাতিমা খাতুন তার পা পিছিয়ে নিয়ে বলল, জি, আমি ঠিক আছি। ফাতিমা খাতুনকে দেখে আবদুল্লাহ ইব্রাহিমের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল এবং সে তাকে দেখতে থাকল। ফাতিমা খাতুনের যখন এটা একটু অদ্ভুত লাগল, তখন সে বলল, কি হয়েছে স্যার, সব ঠিক তো? আবদুল্লাহ ইব্রাহিম হঠাৎ যেন একটু হুশে এলো এবং বলল, ওহ, কিছু না কিছু না, আসলে দেখছিলাম তুমি ঠিকঠাক আছো কিনা। তখনই আবদুল্লাহ ইব্রাহিম রেস্কিউ কর্মীকে বলল, নৌকাটা কিনারার দিকে নিয়ে যাও। রেস্কিউ কর্মী নৌকা চালালো এবং যেই কিনারায় পৌঁছালো, আবদুল্লাহ ইব্রাহিম রেস্কিউ কর্মীকে বলল, তুমি যাও এবং দেখো আর কেউ বন্যায় আটকে আছে কিনা, তাকে সাহায্য করো। রেস্কিউ কর্মী নৌকা থেকে নেমে শুকনো জায়গায় উঠে চলে গেল এবং যেই ফাতিমা খাতুন নৌকা থেকে নামতে যাচ্ছিল, আবদুল্লাহ ইব্রাহিম হঠাৎ তার কাছে এসে বলল, কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে চলো। ফাতিমা খাতুনের এই কথা একটু অদ্ভুত লাগল এবং তার আগেই যে সে আবদুল্লাহ ইব্রাহিমকে কিছু বলতে পারে, আবদুল্লাহ ইব্রাহিম হঠাৎ তার কাছে ঝুঁকে তাকে একেবারে কোলে তুলে নিল এবং নৌকা দ্রুত চালাতে লাগল। ফাতিমা খাতুন জোরে জোরে পা ছুটতে লাগল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কিন্তু আবদুল্লাহ ইব্রাহিম নৌকাটা এখন বন্যার পানিতে দ্রুত চালিয়ে জনবসতি থেকে দূরে এক নির্জন ও বিরান এলাকায় নিয়ে এলো এবং হঠাৎ ঠিক সেই বন্যার মাঝখানে এক জায়গায় আবদুল্লাহ ইব্রাহিম নৌকা থামিয়ে দিল এবং তখনই সে হঠাৎ নৌকার মাঝখানে এলো এবং দেখতে দেখতে সে ফাতিমা খাতুনকে উপরের দিকে ছুটতে লাগল। সে ফাতিমা খাতুনকে ওপরে ছুটছিল এবং আবার তাকে ধরছিল। তখনই ফাতিমা খাতুন চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, এটা কি পাগলামি? এবং তখনই আবদুল্লাহ ইব্রাহিম ফাতিমা খাতুনকে একেবারে কোল থেকে নামিয়ে নৌকায় দাঁড় করিয়ে দিল। ফাতিমা খাতুনের হৃদয় দ্রুত দ্রুত ধড়কতে লাগল এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগে বলল, তোমার মাথা ঠিক আছে তো? এসব কি হচ্ছে? তখনই আবদুল্লাহ ইব্রাহিম হাসতে হাসতে বলল, ভয় পেয়ে গেছো? এটা তো শুধু একটা ব্যায়াম ছিল, যা পানিতে ডুবে যাওয়া মানুষের জন্য খুব উপকারী। ফাতিমা খাতুন বলল, ও আচ্ছা, ব্যায়াম ছিল, তবে খুবই অদ্ভুত ছিল। তখনই আবদুল্লাহ ইব্রাহিম তার একটু কাছে এলো এবং ফাতিমা খাতুনকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখতে লাগল এবং তারপর মনে মনে কিছু ভেবে বলল, তুমি পানিতে ডুবে গিয়েছিলে, তাই নিশ্চয়ই তোমার পেটে কিছু পানি ঢুকে গেছে, সেটা বের করা খুব জরুরি। ফাতিমা খাতুন যখন এটা শুনল, তখন সে একেবারে ভয় পেয়ে গেল এবং বলল, ওই, আমার পেটে পানি ঢুকে গেছে, সেটা কিভাবে বের হবে? ফাতিমা খাতুন বেশ ভয়ে ভয়ে নিজেকে দেখতে লাগল। তখনই আবদুল্লাহ ইব্রাহিম হঠাৎ তার কাছে এসে ফাতিমা খাতুনের পেটে হাত দিয়ে বলল, দেখছি অনেক বেশি পানি পেটে ঢুকে গেছে, এটা এখনই বের করতে হবে, নইলে এটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। ফাতিমা খাতুন তার কথা বুঝতে পারল না এবং ভয়ে ভয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, কিভাবে বের করব, আমাকে বাঁচাও। আবদুল্লাহ ইব্রাহিম মনে মনে হাসতে হাসতে ফাতিমা খাতুনকে বলতে লাগল, তাড়াতাড়ি করো, সময় নেই, এখানে নৌকার ভেতর উপর হয়ে শুয়ে পড়ো। ফাতিমা খাতুনের কিছুই বুঝে আসছিল না। সে বলল, কোথায় শুতে হবে এখানে? আবদুল্লাহ ইব্রাহিম বলল, হ্যাঁ, এখানে শো, তাড়াতাড়ি উপর হয়ে শো। এবং দেখতে দেখতে ফাতিমা খাতুন সেই নির্জন ও বিরান এলাকায় বন্যার পানির মাঝখানে থাকা নৌকার ভেতর উপুর হয়ে শুয়ে পড়ল এবং তখনই তার পিছনে দাঁড়ানো আবদুল্লাহ ইব্রাহিম পাগলের মতো তাকে দেখতে লাগল এবং দেখতে দেখতে সে ফাতিমা খাতুনের কাছে এসে তার ঠিক পাশে বসে পড়ল।
ফাতিমা খাতুন নৌকার ভেতর উপুর হয়ে শুয়েছিল। রাতের শেষ প্রহর ছিল এবং দূরদূরান্তে কেউ দেখা যাচ্ছিল না। তখনই আবদুল্লাহ ইব্রাহিম ফাতিমা খাতুনকে কোমর থেকে ধরে তাকে জোরে জোরে চাপতে লাগল। ফাতিমা খাতুনের নিঃশ্বাস তীব্র হয়ে গেল এবং হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। সে বলল, এটা কি করছো, কি করছো? আবদুল্লাহ ইব্রাহিম বলল, জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, পানি তোমার পেট থেকে বের হতে চলেছে। ফাতিমা খাতুন জোরে জোরে নিঃশ্বাস এঁকে লাগল এবং পিছনে বসা আবদুল্লাহ ইব্রাহিম এটা দেখে মুচকি হাসতে লাগল। তখনই হঠাৎ ফাতিমা খাতুন উঠে বসল। কোথায় বের হলো পেট থেকে পানি? আমাকে ক্লান্ত করে দিলে। আবদুল্লাহ ইব্রাহিম মুচকি হেসে বলল, তোমার মুখ থেকে পানি বেরিয়ে গেছে, তুমি বুঝতে পারোনি। ফাতিমা খাতুন বলল, ও আচ্ছা, বেরিয়ে গেছে, শুক্রিয়া, আমার প্রাণ বেঁচে গেল। তখনই আবদুল্লাহ ইব্রাহিম ফাতিমা খাতুনকে ঘুরে দেখতে দেখতে মনে মনে বলল, এখনও তো তোমার প্রাণ ভাসতে চলেছে। তখনই সিনিয়র অফিসার নৌকাটা দ্রুত চালাতে শুরু করল এবং বন্যার পানিতে ঝাঁকুনি খেতে খেতে নৌকা দ্রুত এক নির্জন এলাকার দিকে যেতে লাগল। তখনই ফাতিমা খাতুন পিছন থেকে দৌড়ে আবদুল্লাহ ইব্রাহিমের কাছে এসে বলল, এই নির্জন এলাকায় কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে আমার বাড়িতে ছেলে নাও। আবদুল্লাহ ইব্রাহিম মুচকি হেসে ফাতিমা খাতুনের চোখের দিকে তাকিয়ে বলল, না, আমি তোমাকে এভাবে যেতে দেব না। তুমি আগে আমার সাথে আমার বাড়িতে চলো, তোমাকে কিছু ওষুধ দেব, যখন তোমার শরীর একেবারে ঠিক হয়ে যাবে তখন তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ফাতিমা খাতুন যখন আবদুল্লাহ ইব্রাহিমের এই কথা শুনল তখন সে খুশি হয়ে গেল এবং মনে মনে বলতে লাগল, কত ভালো অফিসার যে আমার এত খেয়াল রাখছে। সে আবদুল্লাহ ইব্রাহিমের কথা বুঝতে পারল না এবং বলল, ঠিক আছে, যেমন তুমি বলো। আবদুল্লাহ ইব্রাহিম যখন জানল যে ফাতিমা খাতুন তার কথায় আসছে, তখন তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আবদুল্লাহ ইব্রাহিম এখন নৌকাটা দ্রুত সহজে বাইরের দিকে নিয়ে যেতে লাগল এবং বারবার ফাতিমা খাতুনের দিকে তাকাচ্ছিল। রাত তার পূর্ণ যৌবনে ছিল এবং আকাশও কালো হয়ে গিয়েছিল। এর মধ্যে নৌকা এক বড় ঢেউয়ের সাথে ধাক্কা খেল এবং হেলতে দুলতে লাগল। ফাতিমা ঝরে চিৎকার করল, আহ! এবং তৎক্ষণাৎ আবদুল্লার বাহু দু হাতে ধরে ফেলল। আবদুল্লার ঠোঁটে আরেকটি হাসি ফুটে উঠল। সে ধীরে বলল, ঘাবড়াও না, আমি তো আছি তোমার সাথে। ফাতিমা তৎক্ষণাৎ তার হাত সরিয়ে নিল এবং একটু লজ্জিত হয়ে বলল, সরি, ভয়ে ভয়ে এমনি হয়ে গেল। নৌকা এগিয়ে চলল। কিছুক্ষণ পর একটা ভাঙাচোরা হাভেলির মতো জায়গা পানিতে আধা ডুবে থাকতে দেখা গেল। আবদুল্লাহ তৎক্ষণাৎ বলল, আমরা এখানে থামব। ফাতিমা বিস্মিত হয়ে বলল, এখানে? এটা তো খুব নির্জন মনে হচ্ছে। আবদুল্লাহ বলল, শুধু একটুক্ষণ, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নৌকা থামল। আবদুল্লাহ তৎক্ষণাৎ ফাতিমার কাছে এলো এবং বলল, আও, আমি তোমাকে হাত ধরে ওপরে নিয়ে যাই। ফাতিমা হিচকি হাত বাড়াল এবং পরক্ষণেই আবদুল্লাহ তাকে এক ঝটকায় নিজের দিকে টেনে কাছে নিয়ে এলো। ফাতিমা চমকে পিছিয়ে যেতে লাগল। এটা কি করছো? আবদুল্লাহ হেসে বলল, তুমি পড়ে যাও না তাই, এত তাড়াতাড়ি ভয় পেয়ে যাও কেন? ফাতিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ধীরে বলল, ও, আমি বুঝেছি। আবদুল্লাহ মুহূর্তটা কাজে লাগিয়ে বলল, আও ভেতরে চলো, তোমার বিশ্রামের দরকার, আর কিছু ওষুধ দেব যাতে শরীর ঠিক থাকে। ফাতিমা চুপচাপ তার সাথে চলল। কিন্তু তারা ভেতরে ঢুকতেই আবদুল্লার চোখ অদ্ভুত হয়ে গেল। সে দরজাটা আস্তে করে বন্ধ করল এবং মনে মনে বলল, এখন আসল খেলা শুরু হবে। ভেতরে ঢুকতেই ফাতিমা চারদিকে তাকালো। আধা ভাঙা হাবেলি, দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব এবং অন্ধকার। সে ভয়ে ভয়ে বলল, স্যার, এই জায়গাটা তো খুব ভয়ানক লাগছে। আবদুল্লাহ তৎক্ষণাৎ হেসে বলল, ভয় পাওয়ার দরকার নেই যখন আমি আছি তোমার সাথে, এবং হাঁটতে হাঁটতে ফাতিমার কাছে এলো। ফাতিমা এক পা পিছিয়ে গেল। কিন্তু আমরা এখানে কেন থামছি? আমাকে তো আমার বাড়িতেও ছেড়ে দিতে পারতে। আবদুল্লাহ তৎক্ষণাৎ গম্ভীর সুরে বলল, নৌকায় থাকা বিপজ্জনক, ঢেউয়ে যখন তখন ভেসে যেতে পারে। এখানে একটু থেকে যাই, তারপর আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। ফাতিমা মাথা নাড়ল এবং স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল। এর মধ্যে আবদুল্লাহ পকেট থেকে একটা বোতল বের করল এবং বলল, এই ওষুধটা খেয়ে নাও, পেটে পানি গেছে, এটা খেলেই আরাম হয়ে যাবে। ফাতিমা হিচকিয়ে বোতলটা ধরল। এটা ওষুধই তো? আবদুল্লাহ মুচকি হেসে বলল, হ্যাঁ, তুমি শুধু এক ঢোক খাও। ফাতিমা আধা বোতল গলায় ঢেলে দিল এবং কিছুক্ষণ পরই তার চোখ ভারী হয়ে এলো। সে টলটলে টলটলে আবদুল্লার কাঁধে গিয়ে ঠেকল। স্যার, আমার মাথা ঘুরছে। আবদুল্লার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আরাম করো, এখনই সব ঠিক হয়ে যাবে। ফাতিমা একটা পুরানো তক্তপোষণ মতো বিছানায় পড়ে গেল। চোখ আস্তে আস্তে বন্ধ হতে লাগল। আবদুল্লাহ আস্তে আস্তে তার কাছে এলো এবং তার মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর ঝুঁকে তার কানের কাছে বলল, এখন তুমি আমার কবজায়, এখন দেখো এই রাত কতটা লম্বা। ফাতিমা অর্ধচেতন অবস্থায় ছিল, কিন্তু তার ঠোঁট নড়ছিল।
আমাকে আমার বাড়িতে যেতে হবে। আব্দুল্লাহ তার চুল হাতে জড়িয়ে হাসতে হাসতে বলল, এখন না। ঠিক সেই মুহূর্তে বাইরে পানির একটা তীব্র শব্দ হলো, যেন আরেকটা নতুন ঢেউ আসছে। ফাতিমা হালকা চমকে উঠল এবং চোখ খোলার চেষ্টা করতে লাগল। আব্দুল্লাহ তৎক্ষণাৎ তার 2 হাত ধরে ফেলল। ফাতিমার যখন এটা ঠিক মনে হলো না, তখন সে একেবারে উঠে দাঁড়ালো এবং হাবেলি থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। ওষুধের নেশা তখনও ফাতিমা খাতুনের মাথায় ছিল এবং সে টলটল করতে করতে সেই নির্জন জায়গায় দৌড়াচ্ছিল। তখনই তার সামনে একটা পুরানো বিল্ডিং চোখে পড়ল। ফাতিমা খাতুন বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল এবং একটা ঘুরপাক খেয়ে সেখানেই মেঝেতে পড়ে গেল। এর মধ্যে আব্দুল্লাহ ইব্রাহিমও দৌড়ে সেখানে পৌঁছে গেল এবং তার কাছে এসে ঠিক পাশে বসে পড়ল। এবং যেই আব্দুল্লাহ তার দিকে হাত বাড়ালো, হঠাৎ ফাতিমার চোখ আস্তে আস্তে খুলতে লাগল। ফাতিমা ভয়ে উঠে বসল। এটা আমি কোথায়, আর তুমি আমার এত কাছে বসে আছো কেন? আমাকে বাড়িতে যেতে হবে। আব্দুল্লাহ কঠোরভাবে তার কবজি ধরে কাছে ঝুঁকে বলল, চুপ, হট্টগোল করো না, বাইরে সব বন্যা, এখন যাওয়া অসম্ভব, তোমাকে এখানেই থাকতে হবে। তখনই আব্দুল্লাহ ফাতিমা খাতুনকে ধরে পাশের একটা ঘরে নিয়ে গেল, যেখানে একটা পুরানো ভাঙা বিছানা পড়েছিল। এর মধ্যে আব্দুল্লাহ ফাতিমা খাতুনকে বলল, তুমি এখানে একটু বিশ্রাম করে নাও, যেই পরিস্থিতি ঠিক হয় তখন চলো। ফাতিমা খাতুন ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকল এবং ভাঙা বিছানায় বসল। এর মধ্যে আব্দুল্লাহ ইব্রাহিমও ঘরে ঢুকল এবং তার পাশে এসে তাকে দেখতে লাগল। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা গাছ ভেঙে পানিতে পড়ল। ধড়াম শব্দে ফাতিমা বেশ ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ আব্দুল্লাহর বাহু ধরে ফেলল। আব্দুল্লাহ মুহূর্তটা কাজে লাগিয়ে আসতে বলল, দেখলে, আমি না থাকলে এতক্ষণে তুমি ভয়ে পাগল হয়ে যেতে। ফাতিমা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বলল, না, আমি একেবারে ঠিক আছি। তখনই আব্দুল্লাহ মুচকি হেসে পকেট থেকে বোতল বের করে বলল, এই বাকি ওষুধটা খেয়ে নাও। ফাতিমা ভয়ে মাথা নাড়ল, না, এখন আর কিছু খাবো না। আব্দুল্লাহ আরেক পা কাছে এলো। সে 2 হাতে ফাতিমার মুখ ধরল, খেয়েই নাও। ফাতিমার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। ঠিক সেই মুহূর্তে ওপরে ছাদ থেকে পানি টপকাতে লাগল। ফাতিমা ভয়ে ছাদের দিকে তাকালো এবং তারপর আব্দুল্লাহর পাকার ঢিলা হতেই জোরে ডাকে ধাক্কা দিয়ে একদিকে দৌড়ে গেল। সে দ্রুত বিল্ডিংয়ের আরেকটা ঘরে ঢুকল, কিন্তু সেখানে চারদিকে অন্ধকার ছিল এবং দরজা আধা পানিতে ডুবেছিল। পেছন থেকে আব্দুল্লাহর হাসির শব্দ ভেসে এলো, দৌড়াও ফাতিমা, দৌড়াও, যতটা দৌড়াতে পারো, কিন্তু এই নির্জন বিল্ডিং থেকে বের হতে পারবে না। ফাতিমার পা টলমল করতে লাগলো। সে অন্ধকারে চারদিকে হাতড়াতে লাগলো, বাঁচাও, কেউ আছে, আমাকে বাঁচাও। কিন্তু তার কানে শুধু পানির গর্জন আর আব্দুল্লাহর আশার আওয়াজ শোনা যাচ্ছিল। ফাতিমা অন্ধকার ঘরে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে গেল। তার নিঃশ্বাস তীব্র হচ্ছিল। পিছন থেকে আব্দুল্লাহর আওয়াজ ভেসে এলো, ফাতিমা, তুমি কোথায় পালাবে? বন্যা আছে, অন্ধকার আছে, আর আমি তোমার একেবারে কাছে। ফাতিমা চিৎকার করল, আমাকে যেতে দাও, এবং একটা পুরানো জানালা জোরে ধাক্কা দিয়ে বাইরে লাফ দিল। সে সোজা পানিতে পড়ল। বন্যার তীব্রতা তাকে বয়ে অন্যদিকে নিয়ে গেল। ফাতিমা হাত পা চালাতে শুরু করল, বাঁচাও, কেউ তো বাঁচাও। কিন্তু পরক্ষণে আব্দুল্লাহ আরেকটা নৌকায় তার সামনে এসে হাজির হলো। আব্দুল্লাহ নৌকাটা তার কাছে নিয়ে এসে হাত বাড়ালো, আও, হাত দাও, ডুবে গেলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফাতিমা ভয়ে ভয়ে তার কাছে এলো এবং যেই তার হাত ধরল, আব্দুল্লাহ এক ঝটকায় তাকে নৌকায় টেনে তুলল। নৌকা আবার অন্ধকার পানিতে দ্রুত এগিয়ে চলল। ফাতিমা কাঁদতে কাঁদতে বলল, তুমি এসব কেন করছো? তুমি তো অফিসার, তোমার তো মানুষকে বাঁচানো উচিত। আব্দুল্লাহ হো হো করে হেসে বলল, হ্যাঁ, অন্যদের, কিন্তু তোমাকে তো আমি শুধু আমার জন্য বাঁচাচ্ছি। আর এই বলে সে নৌকাটা আরেক জায়গায় মন নিল। দ্রুত চালাতে লাগলো। কিছুক্ষণ পর নৌকা আরেক নির্জন জায়গায় থামল। পানি চারদিকে গর্জন করছিল এবং মাঝখানে একটা পুরানো কাঁচা কোঠা পানিতে আধা ডুবে দাঁড়িয়েছিল। এখানে আমরা নিরাপদ থাকব। ফাতিমা দ্রুত পিছিয়ে বলল, না, আমি ভেতরে যাব না। আব্দুল্লাহ তার একেবারে কাছে এলো। তার 2 হাত ধরে চোখে চোখ রেখে বলল, আমাদের আর কোনো পথ নেই। এই জায়গাটা নিরাপদ মনে হচ্ছে, আমাদের এখানেই থাকতে হবে। তখনই পানির ঢেউ জোরে জোরে নৌকাটাকে উঁচু করতে লাগলো। আব্দুল্লাহ ইব্রাহিম বলল, তাড়াতাড়ি করো, লাফ দাও, আমরা ডুবে যাব। ফাতিমা যখন এটা দেখল, সে একেবারে ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ নৌকা থেকে সেই পুরানো কোঠার কিনারে লাফ দিল। আব্দুল্লাহ ইব্রাহিমও লাফ দিয়ে কিনারে এলো এবং কোঠার দিকে তাকিয়ে মনে মনে মুচকি হাসল। তারপর আব্দুল্লাহ ইব্রাহিম ফাতিমা খাতুনের কাছে এসে বলল, তাড়াতাড়ি করো, ভেতরে এসো, এখানে থাকা একেবারেই ঠিক না। ফাতিমা খাতুন ভয়ে ভয়ে সেই পুরানো কোঠার ভেতরে ঢুকতে লাগল। ফাতিমা যেই পুরানো কোঠার ভেতরে ঢুকতে শুরু করল, সামনে ভাঙা সিঁড়ি ছিল। আব্দুল্লাহ বলল, ওপরে যাও। ফাতিমা সিঁড়িতে এদিক ওদিক তাকাতে তাকাতে ওপরে উঠতে লাগল।
তখনই সে পিছনে ফিরে থাকালো। তখন আব্দুল্লাহ ইব্রাহিম জোরে জোরে হাসতে লাগল। এই আওয়াজ শুনে ফাতিমার হৃদস্পন্দন তীব্র হয়ে গেল এবং সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। সে তাড়াতাড়ি দরজা খুলল এবং বহু বছর ধরে বন্ধ থাকা ঘরের ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে ঢুকতেই পিছন থেকে দৌড়ে আসা আব্দুল্লাহ ইব্রাহিমও সেখানে পৌঁছে গেল। ফাতিমা ভেতরে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে খিল লাগিয়ে দিল। আব্দুল্লাহ ইব্রাহিম দৌড়ে এসে দরজা একটা জোরে লাথি মারল। ধরাম করে দরজা পড়ে গেল এবং আব্দুল্লাহ ইব্রাহিমও ঘরের ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে খুব অন্ধকার ছিল এবং ফাতিমা খাতুন দরজার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে গেল। যেই দরজা ভেঙে পড়ল এবং আব্দুল্লাহ ইব্রাহিমই দৌড়ে ভেতরে এলো এবং ফাতিমাকে দেখে পাগলের মতো তার কাছে আসতে লাগল। ফাতিমা বুঝে গিয়েছিল যে এখানে তাকে বাঁচানোর কেউ নেই। বাইরে বন্যার ঢেউয়ের আওয়াজ তীব্রভাবে আসছিল। রাত তার পূর্ণ যৌবনে ছিল এবং ইন্সপেক্টর পাগলের মতো ফাতিমার কাছে পৌঁছে গেল। তখনই ফাতিমা খাতুন ভয়ে ভয়ে পিছিয়ে দেয়ালের সাথে লেগে গেল এবং এখন ফাতিমা খাতুন আব্দুল্লাহ ইব্রাহিমের চোখের দিকে তাকাতে লাগল। তার কণ্ঠ মৃদু হয়ে গেল। সে নিজে থেকেই তার কাছে আসতে লাগল এবং তার কাঁধে হাত রেখে বলল, তুমি একজন বড় অফিসার, আর কতটা ভালো, তুমি খুবই প্যারা। এবং তারপর সে আব্দুল্লাহ ইব্রাহিমের হাত ধরে বলল, তাহলে এখন তুমি যা চাইবে তাই হবে, আমি রাজি, কিন্তু এখানে এখন এটা উপযুক্ত নয়। কাঁচা কোঠা যখন তখন ভেঙে পড়তে পারে, আও আগে কোনো উপযুক্ত জায়গায় যাই। আব্দুল্লাহ ইব্রাহিম খুশি হয়ে গেল। বাহ, তুমি তাহলে অবশেষে মেনে গেলে, তাড়াতাড়ি বলো কোথায় যেতে হবে। ফাতিমা বলল, কোনো শুকনো এলাকায় চলো। এটা ঠিক নয়, আমি একটা জায়গার কথা জানি। আব্দুল্লাহ ইব্রাহিম খুশিতে নাচতে লাগলো, চলো চলো। ফাতিমাও তার চোখে দিকে ঘুরে দেখতে লাগলো যেন সে এখন রাজি হয়ে গেছে এবং নৌকা সেই নির্জন এলাকায় বন্যার পানিতে দ্রুত চলছিল। রাতের শেষ প্রহর ছিল এবং ফাতিমা এবং আব্দুল্লাহ ইব্রাহিম একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তখনই চলতে চলতে নৌকা এখন একটা কিনারে এসে থামল। ফাতিমা বলল, আও এদিকে চলো, এখানে কেউ থাকবে না। আব্দুল্লাহ ইব্রাহিমও একেবারে পাগলের মতো নৌকা থেকে নেমে শুকনো জায়গায় উঠে গেল। ফাতিমাও তার সাথে সাথে মুচকি হেসে চলতে লাগল। এটা একটা নির্জন ও জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। ফাতিমা তখনই আব্দুল্লাহ ইব্রাহিমের বাহল হল। তখন আব্দুল্লাহ ইব্রাহিম মুচকি হেসল, বাহ, তুমি তো বুদ্ধিমান হয়ে গেছ। ফাতিমা মুচকি হাসল এবং তারপর তাকে জঙ্গলে গাছপালা ও ঝোপঝাড়ের মধ্য দিয়ে নিয়ে নির্জন জঙ্গলে চলতে লাগল। তখনই আব্দুল্লাহ বলল, ফাতিমা, আর কত ধৈর্য ধরাবে? এখন আর ধৈর্য হয় না, কত দূর যাবে? ফাতিমা বলল, এখানে উপযুক্ত জায়গা নয়, তুমি আমার সাথে হাসতে থাকো। ফাতিমা তাকে নিয়ে দুজনে জঙ্গলে চলতে থাকল। কিছুক্ষণ পর ফাতিমা ও আব্দুল্লাহর সামনে কাপড়ের তৈরি একটা ঝুপড়ি চোখে পড়ল। ফাতিমা আব্দুল্লাহ ইব্রাহিমের হাত ধরে সেই ঝুপড়ির দিকে এগিয়ে যেতে লাগল। রাত তার পূর্ণ আলোমী ছিল আর আকাশ অন্ধকারে মোড়া ছিল। ফাতিমা ও আব্দুল্লাহ দুজনেই সেই কাপড়ের ঝুপড়ির বাইরে পৌঁছে গেল। আব্দুল্লাহ ইব্রাহিম মুচকি হেসে বলল, এখানে নিয়ে এলে? ফাতিমা মাথা নেড়ে মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ, তুমি ভেতরে যাও, আমি আসছি। আব্দুল্লাহ ইব্রাহিম বলল, আচ্ছা চলো, আমি ভেতরে যাচ্ছি। আব্দুল্লাহ ইব্রাহিম মুচকি হেসে ঝুপড়ির ভেতরে ঢুকে গেল এবং যেই আব্দুল্লাহ ইব্রাহিম ঝুপড়ির ভেতরে গেল, ভেতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যেতে লাগল, যেন কেউ কাউকে মারছে। এর মধ্যে পুলিশ আব্দুল্লাহ ইব্রাহিমকে ধরে ঝুপড়ি থেকে বাইরে নিয়ে এলো এবং তাকে সেখানেই মাটিতে বসেই মারতে লাগল। আব্দুল্লাহ ইব্রাহিম ফাতিমার দিকে তাকাতে লাগল, তুমি এটা ভালো করনি, এটা আমার সাথে প্রতারণা। ফাতিমা এখন আব্দুল্লাহ ইব্রাহিমের দিকে এগিয়ে গেল এবং তার মুখে একটা চড় মারল। ফাতিমা বলল, আমি লুকিয়ে পুলিশকে ফোন করেছিলাম। তারা বলেছিল যে আমরা যদি সেখানে আসি তাহলে আব্দুল্লাহ ইব্রাহিম কোনো না কোনো অজুহাতে নিজেকে নির্দোষ বলবো এবং বলবে যে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম, কিন্তু তুমি তাকে নিজে এখানে জঙ্গলে নিয়ে এসো এবং আমরা এসে তাকে ধরব। এটা শুনে আব্দুল্লাহ ইব্রাহিম চিৎকার করতে লাগল, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তখনই পুলিশ আব্দুল্লাহ ইব্রাহিমকে টেনে হিচড়ে তাদের সাথে নিয়ে গেল। তার বিরুদ্ধে আদালতে মামলা চলল এবং সে অপরাধী সাব্যস্ত হল এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হলো। এবং এভাবে ফাতিমা, যে আব্দুল্লাহ ইব্রাহিমের জঙ্গলে ফাঁসতে চলেছিল, সে সাহস ও বুদ্ধি কাজে লাগিয়ে একজন ভুল অফিসারকে শাস্তির মুখোমুখি করল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সাহস, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রতিটি কঠিন সময় মানুষকে বাঁচাতে পারে। ফাতিমা খাতুন চাইলে ভয় ও দুর্বলতার শিকার হতে পারত, কিন্তু সে তার ভয়ের উপর নিয়ন্ত্রণ পেল, নিজেকে দুর্বল দেখালো এবং আব্দুল্লাহ ইব্রাহিমকে তার জালে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিল। ফাতিমা খাতুনের সাহসিকতা এটা প্রমাণ করল যে অত্যাচার ও প্রতারণা কখনো দীর্ঘস্থায়ী হয় না। বুড়াই যতই শক্তিশালী মনে হোক না কেন, যদি মানুষ সাহস ও বুদ্ধি দিয়ে কাজ করে তবে সে বুড়াইকে শাস্তির মুখোমুখি করতে পারে।
আমাদের কঠিন সময় ঘাবড়ে যাওয়া বা তাড়াহুড়োর পরিবর্তে সাহস ও চতুরতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এই গল্প আমাদের এটাও শেখায় যে খারাপ মানুষ কখনো কখনো ভালো এবং সাহায্যকারী হিসেবে আমাদের সামনে আসতে পারে, কিন্তু আমাদের তাদের আসল উদ্দেশ্য চিনতে হলে সতর্কতা ও বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। অবশেষে ফাতিমা খাতুন প্রমাণ করল যে একজন সাধারণ মেয়েও যদি চায় তবে তার বুদ্ধি ও সাহস দিয়ে বড় থেকে বড় অত্যাচারীকেও শাস্তির মুখোমুখি করতে পারে।